এখনো পর্যন্ত যারা ইলেকশনে ফাইন্যান্স করে বসতেছেন, যারা এই সকল লবিস্টের কথায় বিশ্বাস করে ফাইন্যান্স করতেছেন, তাদেরকে আমি বলবো আপনারা একটু ধৈর্য ধারণ করেন, পেমেন্টটা করে দেন না। কারণ পেমেন্টটা করে দিলে আপনারা হয়তো মাঠে মারা খাইতে পারেন। কারণ হচ্ছে যে আপনাদের ইলেকশনে এবারে যাদের নাম চলে আসছে তারা তো অলরেডি পেমেন্ট করে ফেলেছে, স্বপ্ন দেখা শুরু করেছে। এই যে বললাম যে ব্যবসায়িক, আমি আজকের আলোচনায় আমি বলেছি আমি আজকে ব্যবসায়িক ভাবে আলোচনা করব। আমি আসলে আজকে আমার আলোচনাটা বিশ্লেষণটা হবে, যদি আপনি ইলেকশন ইনভেস্টমেন্ট করে থাকেন তাহলে আপনি কি কি রিস্ক নিচ্ছেন এবং কতটুকু ঝুঁকি নিচ্ছেন এবং সেই ঝুঁকি অনুযায়ী কতটুকু আপনি বেনিফিশিয়ারি হবেন। যেমন এইখানে বললামই যে স্বল্প পুঁজিতে যদি আপনি বেশি বেনিফিট পান তাহলে আপনি সেটাকে বলা হয় ব্যবসায়িকভাবে সবচেয়ে সফল। এবং সেই সফলতা তাহলে কে পাচ্ছে? বারবার ঘুরে ফিরে কিন্তু পাচ্ছে হচ্ছে জামাত ইসলামী। তাদের স্বল্প পুঁজি, তাদের যে সকল নমিনেশন সেগুলো অনেক আগের থেকে তাদের ফিক্স করা, বহু আগের থেকে, অলমোস্ট 1 বছর আগের থেকে, এবং সেই ফিক্সেশন অনুযায়ী তারা সেই মাঠে যে পরিমাণ হোমওয়ার্ক করা তারা করে ফেলছেন এবং তাদের জন্য ওই ধরনের যে রেস্ট্রিকশন গুলো ইলেকশন কমিশন থেকে আসবে এটাকে তারা মাথায় রেখে অথবা আগের থেকে জেনে সেই অনুযায়ী তাদের পাবলিক ইন্টারফারেন্স গুলো করে ফেলেছেন। যেমন ধরেন সে ইলেকশনে ভোট দিতে যে যাবে তার সাথে যদি ফিজিক্যাল কমিউনিকেশন করা যায় এর থেকে তো বেশি কোনো জিনিস দরকার হয় না। তার মানে হচ্ছে যদি আপনি একটা ইলেকশনে যদি 10টা ইউনিয়ন থাকে, 10টা ইউনিয়নে যদি 20টা, এক একটা ইউনিয়নে 20টা করে পাড়া থাকে এবং 20টা পাড়ায় যদি আপনার একজন করে প্রতিনিধি প্রত্যেক বাসার পরিচিতি থাকে, এই লেভেলে যদি আপনি এঙ্গেজমেন্টে চলে যেতে পারেন এবং সেই পরিচিতি লোককে যদি আপনি ভোটের দিন আপনি জাস্ট ফোন করে বলেন যে আপনি ভোট দিতে আসবেন কিনা, দ্যাটস গুড এনাফ। কিন্তু এখন যারা ভোটে যে মেকানিজমে নামলেন আর কি টাকা পয়সা দিয়ে, এবং তার সাথে সাথে আরেকটা বড় যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে আওয়ামী লীগ থেকে এই যে 13 তারিখকে থামানোর জন্য বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস করা হচ্ছে, মাঠের মধ্যে ককটেল মারা হইতেছে, মানে ধরেন গাড়ি পোড়ানো হচ্ছে। এটা তো আসলে এইটা আপনি বুঝে দেখেন, মানে আপনি টাকা নিছেন 1000 কোটি টাকা, খরচ করতেছেন মাত্র 1 কোটি টাকা, রেশিওটা কত? 0.0001%। এটা লস ইনভেস্টমেন্ট। এই যে যারা ইনভেস্টমেন্ট গুলোর রেশিও গুলো দেখতেছেন তারা একদম সম্পূর্ণ লস করতেছেন, কারণ এটাতে কোনো ইম্প্যাক্ট ফেলতেছে না, বরঞ্চ নেগেটিভ ইম্প্যাক্টটা হচ্ছে। মানে একটা পডকার এগেনস্টে যে পরিমাণ ফেসবুকে ট্রল হয়েছে, তাতে বাংলাদেশে ওনারা যেহেতু 1500 লোক মেরে ফেলছেন, তাতে যত ট্রল হয়নি তার থেকে বেশি ট্রল হয়েছে। তার মানে কি? মানে হচ্ছে ওই পডকার এগেনস্টে বরঞ্চ মানুষের আরো বেশি নেগেটিভ ইম্প্যাক্টেশনটা বাড়তেছে। এইটা যারা ক্যালকুলেশন করছেন না তারা যদি মনে করেন যে আমি 34% বিএনপির ভোটটা পাচ্ছি কনফার্ম, আর ওই যে বাকি যে 34% আওয়ামী লীগের ভোটটা ছিল সেটা আমাকে দেয়া হবে, সেটা ওনারা পাচ্ছেন, এটা একটু রং সিদ্ধান্ত। এই ক্যালকুলেশনটা ভুল। কেন? ওই 34% যেটা আওয়ামী লীগের মধ্যে ছিল সেইটা ভাগ হয়ে যে ওই যে 66% যে অনির্ধারিত ভোট তার মধ্যে আছে, এবং তার মধ্যে একটা ইয়াং বড় গ্রুপ আছে যারা অলমোস্ট মানে 4 থেকে 5 কোটি ভোট এইবারে যেটা আসবে 12 কোটি ভোটের মধ্যে 66% না 6% বলেছেন অনির্ধারিত। 66%, মানে 60% হচ্ছে অনির্ধারিত। এই অনির্ধারিতর মধ্যে একটা বড় অংশ হচ্ছে ইয়াং, যারা লাস্ট 2টা বা 3টা ভোটে কখনো ভোট দেন নাই। তাদেরকে যারা স্ট্যাটিস্টিক্যালি দেখাচ্ছেন যে আওয়ামী লীগ আর দে আর রং, ক্যালকুলেশনটা রং। আমি যে বললাম বিজনেসে আমরা যখন ফিজিবিলিটি স্টাডি করি, আমি যদি ইলেকশনকে নিয়ে ফিজিবিলিটি স্টাডি করি তাহলে দেখতেছি যে এই রং মেকানিজমটাকে ওই লবিস্টরা কালারিং করে ডেইলি থেকে একটা ছোট্ট সার্ভে করে রিপোর্টে দেখাই দিচ্ছেন, আচ্ছা মানে আওয়ামী লীগের এত পার্সেন্ট। এই জন্য গত 1 সপ্তাহ যাবত বিএনপির বড় নেতারা বলতে শুরু করেছেন যে আওয়ামী লীগকে নিয়েই ভোট করো আর কি। তার মানেটা কি? তারা ওই ব্যবসায়িক যারা মানে উপরের লেভেলে অ্যামাউন্টটা যাদের বড় তাদেরকে তো এনশিওর করতে হবে। তো ব্যবসায়িক যারা ধরেন ম্যানেজমেন্টে যদি সিইও লেভেলে যারা থাকেন বা ডাইরেক্টর লেভেলে থাকেন, তাদের বক্তব্যগুলো দেখলে মনে হচ্ছে যে হ্যাঁ হ্যাঁ আমাদের বাজারের শেয়ারের মার্কেটের দাম বেড়ে গেছে এবং তোমরা তাড়াতাড়ি বেশি দামে শেয়ার কেনো। বিএনপির বেশি দামে শেয়ার বিক্রি হচ্ছে, কিন্তু আসলে এটা ধস নামবে। কেন ধস নামবে? জাস্ট এইগুলো শেষ, এর পরের পর্বটায় আসতেছে হচ্ছে আওয়ামী লীগ তো নিষিদ্ধ হচ্ছেই। আওয়ামী লীগের নেত্রীর নামে যদি অ্যারেস্ট ওয়ারেন্ট বের হয় ইন্টারন্যাশনাল কোর্টে এবং সেটাকে যদি মানে ভারতকে দেয়া হয় যে তাকে ফেরত দিতে হবে, দেন নতুন একটা বলয় তৈরি হলো। আর দ্বিতীয়টা সবচেয়ে বড় যেটা বলয় বাকি আছে সেটা হচ্ছে আমাদের কিন্তু জুলাই সনদটা এখনো হ্যাং হয়ে আছে, কোনো সিদ্ধান্ত নাই। আবার যদি সিদ্ধান্ত আসে তাহলে কিন্তু আবার সেই বিএনপির এই বাজার খারাপ। মানে এখন যেমন এই 1 সপ্তাহে বাজার ভালো, মাছ বিক্রি হয়েছে অনেক, ঠিক আছে, ঠিক পরের সপ্তাহে আবার বাজার খারাপ, মাছ বিক্রি হবে। এখানে জামাতের ক্যালকুলেশন কি? জামাত যে গণভোট, জুলাই সনদ এগুলো নিয়ে এই যে 5 দফা দাবি নিয়ে আজকেই শুরু হলো গণসমাবেশ,
সো জামাতের জামাতের যদি অবস্থা ভালোই থাকে, মাঠের অবস্থা, তাহলে জামাত এগুলো নিয়ে কেন মাথা ঘামাচ্ছে? মানে এগুলো কি সরকার তাকে দিয়ে করাচ্ছে, নাকি সে নিজে এগুলো নিয়ে ব্যস্ত রাখছে বিএনপিকে? অবশ্যই, সে তো আসলে সবচেয়ে বললাম অল্প পুঁজি বেশি লাভ। সে হচ্ছে কম পুঁজিতে মানে কোনো টাকা খরচ করতেছে না, সে নিজে কোনো রাস্তায় মারামারি করতেছে না, সে কোনো দলীয় কম দলে কারোর সাথে জড়াইতেছে না, সে আসন বিক্রি করতেছে না, বাট সর্বোচ্চ আসন নিয়ে সর্বশক্তিমান সে হয়ে যাচ্ছে। কিভাবে হচ্ছে? কারণ হচ্ছে বিএনপি যতগুলো ভুল করতেছে প্রত্যেকটা বেনিফিট যাচ্ছে হচ্ছে জামাতের ঘরে। প্রত্যেকটা মানে এই যে ইলেকশন মেকানিজমে যতগুলো ভুল হচ্ছে সেই ভুলগুলোর সকল বেনিফিশিয়ারি পাচ্ছেন তারা। কারণ হচ্ছে যতগুলো এই ভোট ইলেকশনে যারা হেরে যাবে, এই যে যারা হেরে যাবে তাহলে ওখানে জিতবে কে? ওখানে জিতবে জামাত। এখন ধরেন জামাতের সাথে কি ধরনের কোয়ালিশন হচ্ছে, আমি 120টা সিট নিচ্ছি বা 180টা সিট নিচ্ছি, তুমি নিচ্ছ 70টা সিট, আর এনসিপি নিচ্ছে মনে করো 30-40টা। ওরা মানে দৌড়াদৌড়ি করে বাচ্চা মানুষ ঘেমে টেমে নিক, ওদেরকে দিয়ে দিব আমরা 20টা। কিন্তু যে মেকানিজমটা বিএনপি সবচেয়ে বড় ওই ক্যালকুলেশনে মিস করতেছে, এই যে ব্যবসায়িক ভাবে যাদেরকে নিয়ে আসতেছেন তাদেরকে যখন ভোটে ওই যে 66% অ্যাপ্রুভ করবে না, তখন ওই ভোটটা আসলে যাকে দিবে সে সেকেন্ড ম্যান হচ্ছে জামাত ইসলামীর ক্যান্ডিডেট। And that candidate is a just simple guy, তাকে আপনারা কেউ চিনেন না, কিন্তু সে রাতারাতি এমপি হচ্ছেন এবং তারা আলটিমেটলি দল গঠন করবেন, সরকার গঠন করবেন। দ্যাট ইজ দ্য অ্যাকচুয়াল ওয়ে ফরওয়ার্ড ইজ গোয়িং অন রাইট নাও। বিএনপির মতো এই ব্যবসায়িক এবং লবিস্টদের কান কথায় যারা ব্যবসা করতে আসছেন, এই ব্যবসায় একটা ধস নামবে শেয়ার মার্কেটের মতো, কারণ শেয়ারের মূল্যটাকে বাফার করে এখন বাড়ানো হয়েছে। এই জন্যই দেখেন জুলাই সনদকে 1 সপ্তাহ পিছায় দেওয়া হয়েছে, এই রায়টা 1 সপ্তাহ, কারণ তাড়াতাড়ি ব্যবসায়িক ভাবে ক্যাশ ইন ক্যাশ আউট এটা করতে হবে, কারণ ব্যাংকের অ্যাকাউন্টে ক্যাশ। জুলাই সনদ, শেখ হাসিনার রায় তারিখ, তারপরে জুলাই সনদ, এগুলো একটার সাথে একটা সম্পর্কিত। অবশ্যই সবগুলো একটার সাথে একটা। আপনি আপনি এই নভেম্বর মাস, ডিসেম্বর মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, অল ইনসিডেন্ট হ্যাজ অ্যান্ড ওয়েটেজ, একটা বড় বড় করে ওয়েটেজ আছে। তার মধ্যে আমি যেটা নিয়ে আন্দোলন করি সেটা হচ্ছে বেডিয়ার কার্নেজের আমি একজন উইটনেস, যে কারণে আমি দেশ ছাড়া। তো ওইটাও আমার জন্য একটা বড় ক্যাটাগরিক্যাল নিয়ে, যখনই এটা তারা 9-6 করে একটা দিবেন, এটা তো আমি বলে দিয়েছি আপনাদেরকে আগেও, যে এখন যে কমিশন আছেন ওনারা একটা 9-6 করে রিপোর্ট দেওয়ার চেষ্টা করবেন। যখনই 9-6 করে এই রিপোর্টটা দিবেন, তখন হচ্ছে অ্যাকচুয়াল শক্তি দেখবেন হচ্ছে সেনাবাহিনীর। সেনাবাহিনীর শক্তি আপনারা এখনো কেউ দেখেন নাই, আপনারা এই সেনাবাহিনীর শক্তিটা ইগনোর করে যাচ্ছেন। দেখবেন যে আজকে একটা প্রজ্ঞাপন বেরিয়ে হয়েছে, সেখানে হচ্ছে একজন ক্যাপ্টেন এবং মেজরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয়া হয়েছে, যেটা আমার মনে আছে আমি যখন 2000 সালে ইলেকশন করেছিলাম, এই এক ম্যাজিস্ট্রেসি পাওয়ার কত বড় ভয়ানক হতে পারে সেটা আওয়ামী লীগ দেখেছিল। সেখানে আমরা, আমার মনে আছে আমি নিজে একটা ইলেকশনে মাইজ দিতেছিলাম, তখন মাইজ দিতে এই ওবায়দুল কাদেরের বড় ভাইকে আমি কোনো আদেশ ছাড়া, আমি বিং অ্যান্ড ক্যাপ্টেন, আমি তাকে তার অফিস থেকে যে বের করে নিয়ে আসলাম, যেখানে সে অস্ত্র এবং 600 প্রায় লোকজন নিয়ে দাঁড়ায় ছিল বাজারে। আই ডিডন্ট কেয়ার, আমার এক প্লাটুন এক সৈনিক। তো এটা যে কত ভয়ানক সেনাবাহিনী হতে পারে সেটার মেকানিজম ওই যে যারা ব্যবসায়িক ভাবে ক্যালকুলেশন করতেছেন না, তারা এই পার্টটাকে অফ করে গেছেন, কারণ ওনারা তো ব্যবসায়িক ভাবে শুধু হাইলাইটেড ফিগার গুলোকে দেখেন, হচ্ছে ওয়াকার স্যারকে দেখেন, উনি তো হচ্ছেন সেনাবাহিনী প্রধান, তাহলে উনি ওনাদেরকে সেভ করতেছেন। বাট একজন ক্যাপ্টেন, একজন মেজর যে গ্রাউন্ডে থাকে, হি ডাজন্ট কেয়ার। তার কাছে সত্যতা হচ্ছে সত্য, মিথ্যা হচ্ছে মিথ্যা। তার কাছে হচ্ছে মানে আইন মানে আইন, ধর্ম মানে ধর্ম, মানুষ মানে মানুষ। তার কাছে বিএনপি নাই, আওয়ামী লীগ নাই, এনসিপি নাই, নোবডি ইজ দেয়ার। তো যখন এই পর্যায়টা আসবে, তখন ওই যে ক্যালকুলেশনের ফিগার গুলো বলেছি, এগুলো একটাও কাজ করবে না ইলেকশনের এবারে। এবং এই ব্যাখ্যাগুলো লবিস্টরা দিচ্ছেন না। এই যে ফিজিবিলিটি স্টাডিতে এখানে একটা বড় ভুল অংশ মানে চেপে রেখে দিয়ে তারা এই ব্যবসাটা করতেছেন, এবং ব্যবসায়ীদের কাছ থেকে প্রচুর টাকা নিচ্ছেন। কারণ কি জানেন? কারণ হচ্ছে আওয়ামী লীগের কাছে আসলে প্রচুর টাকা আছে, এবং এই টাকাটা তারা ব্যবহার করতেছেন বিএনপির পিছনে, বিএনপির প্রার্থিতা দেওয়ার পেছনে। এবং এই ব্যবসাটা চলবে আর হচ্ছে ম্যাক্সিমাম আর 1 সপ্তাহ, টাকা পয়সার লেনদেন গুলো সব হয়ে যাবে, লক হয়ে যাবে। তারপরে শুরু হবে হচ্ছে নেক্সট ফেজ হবে হচ্ছে রিয়েল ফেজ। এবং সেই ফেজে যখন তারা ফেস করা শুরু করবে, এবং যখন ইলেকশনের মাঠে নামবে, যখন ওই ক্যাপ্টেন সাহেবের কাছে বাড়ি খাবে, ক্যাপ্টেন সাহেব নিয়ে যে জেলে ঢুকাই দিবে, দিয়ে বলবে যে আসেন এবারে আপনি জেল খাটেন, আপনি মানে পদ নিয়ে আসছেন, আপনি দলের অমুক নাকি আমার দেখার বিষয় না, আপনি কি ক্যান্ডিডেট আমার দেখার বিষয় না, আপনার গাড়িতে আমি 75 লাখ টাকা পেয়েছি। আমি নিজে একজন মনে আছে আমার মাইজদিতে আমি একটা প্রার্থীকে চেস করেছিলাম 70 কিলোমিটার গাড়ি দিয়ে, চেস করে তার কাছে আমি আটকাইছিলাম, তার গাড়িতে টাকা পেয়েছিলাম। এন্ড আমি তাকে ইউএন এর কাছে নিয়ে যে বলছিলাম যে আমি হচ্ছে ম্যাজিস্ট্রেসি পাওয়ারে, তাকে এখন বন্দি করেন।
তো দিস ইজ হোয়াট আমার এক্সপিরিয়েন্স থেকে বললাম, এটা হতে যাচ্ছে এই নেক্সট ইলেকশনের সময়। এটা আপনারা দেখবেন তখন সেনাবাহিনী কতটুকু সৎ, কতটুকু শক্ত এবং কতটুকু কঠোর এবং কতটুকু দেশপ্রেমিক, প্রত্যেকটা জিনিসের উদাহরণ আপনারা পাবেন হচ্ছে নেক্সট ইলেকশনের সময়। কারণ সেনাবাহিনীকে যে পরিমাণ মানে ছেঁড়াবেড়া হয়েছে গত 16 বছরে, প্রত্যেকটা সেনাবাহিনীর মানে র্যাঙ্কের অফিসার যারা যারা অরিজিনালি সেনাবাহিনীকে পছন্দ করে সেনাবাহিনীতে জয়েন করেছে, তারা ওয়েট করছে ইলেকশনে তারা ডিউটি করে দেখায় দিবে হোয়াট ইজ দি রিয়েল সোলজারিজম এবং কেন হচ্ছে সেনাবাহিনীকে দরকার সেটাও তারা প্রমাণ করে দেবে। এবং এইটাকে তারা ইগনোর করে গেছেন একটা বড় সাবজেক্টকে। এই সাবজেক্টটা আসতে যাচ্ছে এবং এইখানে সবচেয়ে বেনিফিশিয়ারি তাহলে কারা হলো, ধরা খেলো না, কারা অন্যায়তে ধরা খেলো না, কারা ওইভাবে পেরে গেল, সেটা হচ্ছে জামাত ইসলামী। তার মানে কি দাঁড়ালো আপনার, মানে এই যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হলো সেটাও জামাত ইসলামের পক্ষেই যাবে, মানে পক্ষে গেল অবশ্যই অবশ্যই। এটাও কারণ তারা তো আসলে তারা ফিল্ডে যেভাবে মানে গেম প্ল্যানে নেমেছে, তারা হচ্ছে যে কেউ লোক ফেল করুক সেই অংশটা যার ঘরে যাবে, মানে আপনি ফেল করলে যার ঘরে যাবে সেটা হচ্ছে জামাত ইসলামের ঘরে যাবে। সেটা এনসিপি ফেল করলেও তাদের ঘরে যাবে, তারা বিএনপি ফেল করলেও তাদের ঘরে যাবে, আর আওয়ামী লীগ ফেল করলে তো যাবেই। সো অতএব এই মুহূর্তে জামাত ইসলামী ইজ ইন দ্য বেস্ট ফুটিংসে আছে।